প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন এই মুহূর্ত বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, ইউনেস্কোর উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে আজ আমরা আলোচনার আয়োজন করেছি যে শিক্ষা খাতে ক্ষতি পোষাতে করণীয় কী। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। ওয়েলকাম। এছাড়া আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবেন প্রাণ ডেইরি নির্বাহী পরিচালক, শিক্ষানুরাগী ও বিশ্লেষক মোহাম্মদ মনিরুজ্জামান। প্রিয় দর্শক, অনুষ্ঠানে আপনার মতামত জানাতে কিংবা প্রশ্ন করতে ফোন করুন আমাদের স্ক্রলে দেখার নাম্বারে। অনুষ্ঠানটি একযোগে সম্প্রচার হচ্ছে ফেসবুক এবং ইউটিউবেও। আমরা যাচ্ছি মূল আলোচনায়। প্রথমে রাশেদা কে চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা দেখেছি যে আপনাদের একটা গবেষণা হয়েছে, সেখানে বলা হয়েছে যে দূরশিক্ষণের যে ক্লাসগুলো হয়েছিল সেখানে প্রায় 69% শিক্ষার্থী অংশ নিতে পারেনি। একটা তো ছিল যে ডিজিটাল ডিভাইড আগে থেকেই ছিল, যে একদল পায় আর একদল পায় না। তো বলা হচ্ছে করোনাকালীন সময়ে সেই ডিজিটাল বিভক্তি আরও বেড়ে গেছে কিনা, একটু যদি শুরু করেন আপনি রাশেদা কে চৌধুরী। অনেক ধন্যবাদ রুবাইয়াত আপনাকে এবং আরটিভি কে কৃতজ্ঞতা জানাচ্ছি এই আয়োজনটি করার জন্য। আজকের এই দিবস, গতকাল দিবসটি ছিল 3 বছর আগে জাতিসংঘে এটি ঘোষিত হয়েছে। আজকে সর্বত্র পালিত হচ্ছে, যেহেতু গতকাল বিশ্বব্যাপী ছুটির দিন ছিল। আজকে আমি কিছুক্ষণ আগে ইউনেস্কো প্যারিসের সাথে যুক্ত ছিলাম, ওখান থেকে বেরিয়ে এখানে যুক্ত হয়েছি। ওখানে এই জাতিসংঘ মহাসচিবের একটি বাণী শুনছিলাম। উনি বলছিলেন যে যেটা আমাদের বড় একটা ক্রাইসিস ছিল, একটি সংকট ছিল, সেটি এখন মহা দুর্যোগের দিকে ধাবিত হচ্ছে। এই কথাটি উনি এর আগেও বলেছেন এবং আজকেও বলেছেন শিক্ষা নিয়ে। সেই জায়গায় আমি বলবো বাংলাদেশের এবং এই বছরের যে প্রতিপাদ্য যেটি ঠিক করা হয়েছে যে কোভিড-19 প্রজন্মের জন্য পুনরুদ্ধার ও পুনরুজ্জীবিত শিক্ষা, এরকম একটা থিম তারা ঠিক করেছে। জি আপা, আপনি যদি বলেন। ওইটাই করেছেন। প্রায় 10 মাস ধরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল এবং আমরা এখন প্রস্তুতি নিচ্ছি কখন খোলা যাবে। সেই ঘোষণাটি এখনো আসেনি আমাদের কাছে। নিশ্চয়ই নীতি নির্ধারকরা পরিবেশ পরিস্থিতি বুঝে ঘোষণাটা যত দ্রুত সম্ভব। এটা তো গত 50 বছরে কখনই বলা হচ্ছে এইভাবে 10 মাস ধরে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। খুব নজিরবিহীন ঘটনা বাংলাদেশের জন্য। পৃথিবীর কোথাও না। আসলে আমরা যেটা শুনেছি, জাতিসংঘে যে বর্তমান অধিবেশনের যিনি প্রেসিডেন্ট, তিনিও বললেন, এই সন্ধ্যায় অধিবেশনটা যুক্ত ছিলাম আমি বিকাল সন্ধ্যায়, সেখানে উনিও বলেছেন 1.6 বিলিয়ন লার্নার্স পৃথিবীব্যাপী সংকটের মধ্যে। ডিজিটাল, আপনি যেটা বলছেন তথ্য প্রযুক্তির যে ডিভাইডটা ছিল, সেটা এখন আরো বেশি হয়ে যাচ্ছে। যারা পিছিয়ে পড়েছিল তাদেরকে আরো পুষ্ট হয়ে গেছে, তারা আরো পিছিয়ে যাওয়ার ক্ষেত্রে। আপা অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও ফিরে আসবো, অনেক প্রশ্ন আছে আপনার জন্য। যেহেতু প্রযুক্তির ব্যাপারে আসি, ডক্টর কায়কোবাদ, আপনি যদি বলেন যে প্রযুক্তি বলা হচ্ছে যে আমরা বলি যে প্রত্যেকটা নতুন জিনিসের কতগুলো পেইনও থাকে, যে প্রযুক্তি এক ধরনের ইকুয়ালাইজারের কাজ করতো, এখন বলা হচ্ছে সেটাকে আরো যারা ল্যাগার্স, দোজ হু আর ল্যাগ বিহাইন্ড, তারা কি আরো পিছিয়ে যাচ্ছে কিনা আসলে, ডক্টর কায়কোবাদ? প্রথমত, আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে শিক্ষক, ছাত্র এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা একটা দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছি। আশা করি অচিরেই এই দুর্যোগটাকে সফলভাবে মোকাবিলা করে আমরা শিক্ষার মূলধারাতে ফেরত আসব। প্রযুক্তি, প্রকৃতপক্ষে যে কোনো প্রযুক্তির সূচনাতেই এই ডিভাইড কিন্তু একটা হবেই। সবাই কিন্তু সেই প্রযুক্তি গ্রহণ করতে পারবে না, সবার জন্য সেই প্রযুক্তির দ্বার উন্মোচিত হবে না। আমাদের দেশে প্রথম যখন টেলিভিশন আসে, তখন কি অসমতা তৈরি হয়নি? সবার ঘরে ঘরে কি আর টেলিভিশন প্রযুক্তি ছিল? তা ছিল না, তাই না? সুতরাং এই যে ডিভাইডটা, না, বৈষম্য, যে কোনো প্রযুক্তির সূচনাতেই সেই বৈষম্য কিছুটা বাড়বে। একই সঙ্গে যেমন রাশেদা আপা যে করেছেন, গবেষণা করেছেন, বের করেছেন 69% শিক্ষার্থী
এই ধারাতে ফেরত আসতে পারছে না, তখন আবার আমাদের কিছু করণীয় আছে। তাদেরকে কিভাবে, তাদের শিক্ষাকে আমরা শক্তিশালী করতে পারি, কিভাবে তাদেরকে এই ধারাতে জি ফেরত আনতে পারি। তারা যারা নাকি মনে করি ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করতে পারছে না, প্রত্যন্ত অঞ্চলে এটা হতেই পারে, তাহলে তাদেরকে কিভাবে আমরা সাহায্য করব, সঙ্গে সঙ্গে সেটাও থাকতে হবে আমাদের। জি সেই না ডক্টর জায়গাটা কায়কোবাদ, আমরা কতটা সেটাই বলছি, যেহেতু আমরা জানি যারা প্রান্তিক, পিছিয়ে পড়া, দরিদ্র, তারা প্রযুক্তির সুবিধা থেকে বঞ্চিত হয়। সো আমাদের অ্যাপ্রোচটাকে হওয়া উচিত যে তাদেরকে আগে অ্যাড্রেস করা। এই জানার পরেও সেটা কিন্তু আমরা করতে চাই না। আমরা বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমি সেখানে বলা হয়েছিল যারা প্রান্তিক তাদেরকে ডেটা দেওয়া হবে, ইন্টারনেট সুবিধা দেওয়া হবে, কিছুই কিন্তু দেওয়া হয়নি বিশ্ববিদ্যালয়। অনলাইন ক্লাস আমরা চালিয়ে গেছি, এমন অনেক শিক্ষার্থী কিন্তু যুক্ত হতে পারেনি। তো এইটা কেন, উদ্যোগ কেন নিন? আমরা তো ঠিক, জানি সমস্যাটা, হ্যাঁ, বহুকাল থেকে ঠিক, জানি, উদ্যোগটা নাই কেন? ঠিক, ঠিকই বলেছেন। এর মূল কারণ হলো আমরা একটি বিষয়, একটা সমস্যা নিয়ে গভীরভাবে ভাবি না যে এই সমস্যা থেকে কিভাবে উত্তরণ হবে। আজ থেকে বেশ কয়েক বছর আগে বেতন দ্বিগুণ করে দেওয়া হলো, আমরা তখন ভাবি নাই যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের ফিও দ্বিগুণ করে দিবে। আমরা কিন্তু ওটা ভাবি নাই। জি যখন এই সমস্যাটা হলে তখন আমরা নতুন ভাবে ভাবা শুরু করলাম। আমাদের ভাবার গভীরতা বাড়াতে হবে, কেমন? আর আরেকটা জিনিস হলো শিক্ষা কিন্তু শুধু স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে হয় না, আমরা জানি। আমরা আমরা চাইতাম যে স্কুলেই যাতে শিক্ষাটা হয়। উন্নত বিশ্বে কি হয়, ছেলেমেয়েরা তাদের পাঠ্য বই কিন্তু বাসায় আনতে পারে না, পড়ালেখাটা স্কুলেই হয়। আমাদের দেশেতে এরকম না। আমাদের দেশে স্কুলে কতটা পড়ালেখা হয় সে ব্যাপারে প্রশ্ন রয়েছে। বাচ্চাদেরকে বাসায় পড়ালেখা করতে হয় এবং অন্যত্রও পড়ালেখা করতে হয়। সুতরাং আমরা যখন দেখলাম আমাদের স্কুলটা আমরা শুরু করতে পারছি না, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা খুলে দিতে পারছি না, জি আমাদের অন্যান্য যে মিডিয়াগুলো আছে সেগুলোকে কিভাবে কার্যকরভাবে ব্যবহার করতে পারি তার জন্য আমাদের সচেষ্ট হওয়া উচিত ছিল। যেমন আমাদের শিক্ষকরা ছাত্রদের সাথে নিবিড় যোগাযোগে থাকতে পারতেন এবং ছাত্রদের নিয়মিতভাবে বলতে পারতেন এই সপ্তাহে এগুলো পড়ো, তারপরের সপ্তাহে আরো কিছু পড়ো। অভিভাবকদেরও উদ্বুদ্ধ করতে পারতেন যে আপনার ছেলে মেয়ে যদি পড়ালেখার মধ্যে না থাকে এই করোনাকালীন সময়ে, তাহলে তো সে পিছিয়ে পড়বে। সুতরাং তাকেও আমরা যদি বোঝাতে পারতাম, বোঝাতে সক্ষম হতাম জি যে তার ছেলে কিংবা মেয়েটার যত্ন তাকেই নিতে হবে, তাহলে তো অবস্থাটা না, একটু আগে আরেকটু আপনি ভালো হতো। বললেন যে স্কুলে পড়ালেখা না বাসায় পড়তে হয়, তো এই 10 মাস কি বাসায় কতটা পড়তে পেরেছে এই করোনা সংকট? অসাধারণ সুযোগ ছিল। জি আমরা বলি না যে সাপে বর, আমরা এটাকে সাপে বর করতে পারতাম, আমরা কিন্তু আসলে করতে পারিনি। এর জন্য সাপে যে বর বলা কি উদ্যোগ, ঠিক হবে? আমি একটু এর জন্য বিনয়ের যে সঙ্গে আপনার পরিকল্পনা। সঙ্গে দ্বিমত করতে চাই। এটাকে আদৌ সাপে বর? এই গবেষণার আরেকটা অংশ আমি প্রথম আলো রিপোর্টে দেখেছি, সেখানে বলা হচ্ছে এই যে পরিবারগুলোর যে সক্ষমতা, তাদের যে মৌলিক চাহিদা পূরণের সক্ষমতা 72% পরিবারের ছিল, সেটা কমে 29% রয়ে গেছে। সো তার কিন্তু জীবন জীবিকার সংগ্রামের মধ্যেই পড়ে গেছে, কিভাবে সে এটাকে সাপে বর বানাবে। আমি একটু আপার কাছে যাবো। আপা, আপনি যেহেতু সামাজিক জায়গা থেকে অনেক বেশি কাজ করেন, বলা হয়েছে এর মধ্যে ঝরে পড়া বেড়ে যেতে পারে, বাল্যবিবাহ হতে পারে, যেহেতু বাচ্চারা টিচারদের সামনে নেই, কোথায় বাল্যবিবাহ হয়ে গেছে খোঁজ খবর রাখা যাচ্ছে না, শিশু শ্রম বাড়তে পারে। এই সবগুলো মিলিয়ে যদি এটা বলেন যে এই 10 মাস বন্ধ একটা সামাজিক সমস্যাকে প্রকট করে তুলবে কিনা, রাশেদা চৌধুরী। জি, অনেক ধন্যবাদ। আমি স্যারের কথার সূত্র ধরে একটা কথা শুরুতেই বলে নিই, যেটা হলো স্যার বলেছেন বিভিন্ন সময়ে যখন কোনো নতুন কিছু আসে বৈষম্য তো অবশ্যই দেখাবে। আমি যদি ফিরে যাই পিছনে, দেখবেন 90-এর দশকের স্লোগানটা ছিল আন্তর্জাতিক সবার জন্য শিক্ষা, অথচ নতুন শতাব্দীতে আসলো সবার জন্য মানসম্মত শিক্ষা। দেখা গেল যে সবার জন্য শিক্ষা হচ্ছে কিন্তু মানসম্মত শিক্ষা হচ্ছে না, চেষ্টা হচ্ছে না আর কি। এখন যেটা করতে হবে সবার জন্য শিক্ষা ও প্রযুক্তি, এই জায়গাটাতে আমাদের যেতে হবে। আপনি আমাদের যে গবেষণাটির কথা বললেন, জি সেখানে আমরা দেখেছি আয় নিরাপত্তা এবং খাদ্য নিরাপত্তা এই দুটো ঝুঁকিতে পড়ার কারণে মানুষের আয় রোজগার কমে গেছে, কিন্তু শিক্ষার ব্যয় কিন্তু কমেনি। বরং এই যে তথ্য প্রযুক্তির মাধ্যমে স্যারও ভালো করে বলতে পারবেন, এই যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ কোথায়, নিরবচ্ছিন্ন ইন্টারনেট কোথায়, ডেটা ডিভাইস সব তো ব্যয়বহুল। তাহলে আমরা সুযোগটাকে, স্যার যেটা বলেছেন যে সুবিধাটাকে আমরা সাপের বর যেটা সেটা করতে পারছি না এখনো। তবে একটা কথা স্যার যেটা বলেছেন সেটার সূত্র ধরে আমি বলি, বাড়িতে লেখাপড়া করার আমরা কিন্তু পেয়েছি
যে শিক্ষার্থীরা 70% মতো যুক্ত হতে পারছে না ঠিক, কিন্তু বাড়িতে বসে পড়ালেখা করার চেষ্টা জি করেছে, সেটা 90%-এরও বেশি। সেটা হয়তোবা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য হতে পারে, হয়তোবা সরকারের অন্যান্য কিছু উদ্যোগের জন্য হতে পারে। আমরা ওই কারণটা তলিয়ে দেখিনি, এটা তো মতামত জরিপ ছিল, তারা নিজেরাই বলেছে। যখন আমরা জরিপটা করেছি তার আগের জি 2 সপ্তাহে আপা, এই তারা পরীক্ষা মূল্যায়ন পদ্ধতি নিয়েও আমি আপনার কাছে প্রশ্ন রাখবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন শিক্ষানুরাগী যুক্ত হয়েছেন, তিনি প্রাণ ডুয়েরি নির্বাহী পরিচালক এবং বিশ্লেষক মোহাম্মদ মনিরুজ্জামান। মিস্টার মনিরুজ্জামান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনাকে আনমিউট করতে হবে, আনমিউট করে কথা বলতে হবে। জি, আসসালামু আলাইকুম। জি, অনেক শুনতে ধন্যবাদ পাচ্ছি। আপনি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা অনেকগুলো বিষয়ে কথা বলছিলাম, বিশেষ করে হচ্ছে এই করোনাকালীন সময়ে 10 মাস নজিরবিহীন, গত 50 বছরেও এরকম শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল না। বলা হচ্ছে কেবল বাংলাদেশ না, বাকি বিশ্বেই এরকম একটা নজিরবিহীন অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছে। অনেক শিক্ষার্থী ঝরে পড়েছে, বাল্যবিবাহ অনেক হয়ে গেছে, আমরা খবর পাইনি হয়তো ঠিকমতো, শিশু শ্রম বেড়ে গেছে বলা হচ্ছে, এবং যারা শিক্ষক কর্মচারী বেসরকারি খাতে তারা আর্থিক সংকটের মধ্যে পড়েছেন। এবং রাশেদা আপার একটা স্টাডি করেছেন, সেখানে দেখা যাচ্ছে প্রায় 69% শিক্ষার্থী অনলাইন কিংবা টেলিভিশন দূরশিক্ষণ যেটা বলা হচ্ছে সেইখান থেকে শিক্ষা নিতে পারেনি। তো আপনি যেহেতু বেসরকারি উদ্যোগে কিছু করবার আছে কিনা, আপনারা কিছু করেন কিনা, সিএসআর থেকে বৃত্তি দেওয়া, ইন্টারনেট সুবিধা দেওয়া, ডেটা দেওয়া, পুরো পৃথিবী জুড়ে কিন্তু যারা বেসরকারি খাত তারা কিন্তু গবেষণা এগিয়ে আসে, যারা শিক্ষানুরাগী। তো আপনি যদি একটু বলেন আপনার অভিজ্ঞতা, মিস্টার মনিরুজ্জামান। আমরা আপনারা জানেন যে আমরা বাংলাদেশের একটা অন্যতম এফএমসিজি কোম্পানি। আমাদের বাংলাদেশের বিভিন্ন এরিয়াতে আমাদের ফ্যাক্টরিগুলো রয়েছে। নরমালি আমাদের ফ্যাক্টরিগুলো হচ্ছে আহ, জেলা সদর থেকে একটু দূরে, প্রত্যন্ত অঞ্চলে। তো আমাদের ইনিশিয়েটিভটা ছিল যে আমরা আমাদের ফ্যাক্টরি যেসব জায়গায় হয়, যেহেতু প্রত্যন্ত অঞ্চল, আশেপাশে ভালো স্কুল থাকে না, তো আমাদের প্রথম উদ্যোগ হচ্ছে যে আমরা নিজেদের উদ্যোগে ফর্মাল এডুকেশনের জন্য আমরা স্কুল করি। তো একদম শিশু শ্রেণী থেকে শুরু করে এসএসসি লেভেল পর্যন্ত আমাদের এখন অনেকগুলো স্কুল রয়েছে। এর বাইরেও আমরা যেসব জায়গায় স্কুল এখনো করতে পারিনি, বা যেখানে আমাদের স্কুল আছে তারপরেও আমাদের ফ্যাক্টরির আশেপাশে সিএসআর হিসাবে আমরা বিভিন্ন স্কুলের সাথে একসাথে কাজ করি। কারণ আপনারা জানেন যে স্কুলগুলোতে বাজেটের স্বল্পতা থাকে, শিক্ষকের স্বল্পতা থাকে। তো আমরা সিএসআর হিসাবে ওখানে ভালো স্টুডেন্টদেরকে আমরা স্টাইপেন্ড দিই, স্কলারশিপ দিই। এছাড়া টিচারদের বেতন দিচ্ছি লিমিটেড আকারে। কিছু কিছু টিচারে দেখা গেল হয়তো বিজ্ঞানের ভালো টিচার নাই, ম্যাথমেটিক্স এর ভালো টিচার নাই, আমরা ওখানে ভালো টিচার জোগাড় করে বেতন দিচ্ছি। তারপরে পিএসসি জেএসসি পরীক্ষার আগে কোচিং এর বন্দোবস্ত করে দিচ্ছি, যেন ফ্রি কোচিংটা পায় গ্রামের ছেলেরা, বাচ্চারা। জি, অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে আমরা আরো আলাপ করব। কখনো দেখা যায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। জি, একটু নেট বোধে ঝামেলা হচ্ছে। আমি ডক্টর কায়কোবাদ আপনার কাছে একটু যাব, যে এই যে প্রযুক্তিটা দরকার, আপা যেটা বলেছেন সবার জন্য শিক্ষা ও প্রযুক্তি দুটো লাগবে, এই প্রযুক্তির অ্যাভেলেবিলিটি কিভাবে, অ্যাক্সেস টু যে টেকনোলজি কিভাবে সবার কাছে সম্ভব করে তোলা সম্ভব? আমরা তো খুবই স্লোগান শুনি যে ডিজিটাল বাংলাদেশ, এবং অনেকখানি এগিয়েও গেছে, আরও কিভাবে সত্যিকার অর্থে সবাই সেই সুবিধা পেতে পারে, তার জন্য কোনো আয়োজন আমাদের আছে কিনা? ডক্টর কায়কোবাদ, আপনি কি আছেন? হ্যাঁ, জি জি জি, আচ্ছা, জি জি আমার কথা কি শোনা যাচ্ছে? আমরা শুনতে পাচ্ছি, আপনি যদি একটু বলে যান। আমার কথা কি শোনা জি যাচ্ছে? প্লিজ ক্যারি অন, প্লিজ ক্যারি অন। ওকে ওকে, গ্রেট। হ্যাঁ, আচ্ছা, মানে এটা ওই প্রথমত একটুখানি বলি, আপনি যথার্থই বলেছেন যে এই যে অভিশাপ, এর কোনো তুলনা নাই। মানব সভ্যতা মনে হয় এই এই রকম অতিবারী কখনো সম্মুখীন হয়নি। এর যে বিস্তৃতি, আমরা জানি অত্যন্ত উন্নত দেশ, তাদের কি অবস্থা। খোদ নিউ ইয়র্ক শহরে গণকবরের আয়োজন করা হয়েছিল, 20 লক্ষের বেশি মানুষ ইতিমধ্যে মারা গেছে, তাই না? এটা ঠিকই বলেছেন। কিন্তু এই যে সাপ, এতে বর কি? এই যে আমরা যে আপনার টেলিভিশন প্রোগ্রামে যুক্ত হয়েছি, 1 বছর আগে কি আমরা এটা ভেবেছিলাম যে এইভাবে আমরা যুক্ত হতে পারবো? এখন কত রকম প্রোগ্রাম, সভা আমরা অনলাইনে করছি, বিশ্ববিদ্যালয়গুলো পড়ালেখা অনলাইনে করানো হচ্ছে, তাই না? আর আরেকটা জিনিস আমাদের খেয়াল করা উচিত ছিল, সেটা হলো আমাদের বাচ্চাদের যারা স্কুলে যায়, কলেজে যায়, প্রতিদিন তাদের প্রায় 3 ঘন্টার সময় কিন্তু এখন বেঁচে গেল
তাকে স্কুলে যেতে হচ্ছে না, কলেজে যেতে হচ্ছে না, যানজটে তার সময়টা অপচয় হচ্ছে না। তাহলে এই 3 ঘন্টা সময় আমি কিভাবে ব্যবহার করতে পারি? এই যে 3 ঘন্টা সময় যে ফ্রি হলো আমাদের ছেলে মেয়েদের, তাদেরকে আমরা কিভাবে কার্যকরভাবে ব্যবহার করতে পারি যাতে তারা ভালো শিক্ষা পায়, তারা দক্ষতা অর্জন করে, জি এই না দিকে ডক্টর আমরা কায়কোবাদ ওই মনোনিবেশ করতে একটা পারবো। মূলের প্রশ্ন হারিয়ে গেল। আপনি ঠিকই বলেছেন, এটা আইনস্টাইনের বিখ্যাত উক্তি আছে যে প্রত্যেকটা ক্রাইসিস এক একটা অপরচুনিটি তৈরি করে। তো করোনার সংকট একটা অপরচুনিটি তৈরি করেছে যে আমরা অনলাইনে সব ক্ষেত্রে ক্লাস নিতে পারি কিনা, কিন্তু সেই সুবিধা জি কিন্তু জি প্রান্তিক পর্যায়ে নাই। রামুতে জি জি বলেন, থানচিতে এবার বলেন, ওই জি পঞ্চগড়ে, জি সেইটা কিভাবে জি জি সম্ভব করা যায়, এই হ্যাঁ, প্রশ্নটি ওই আপনার ওই কাছে ছিল, বিষয়ে কিন্তু উত্তরটি খুঁজবো জি আমরা জি বিরতির জি পরে। জি প্রিয় দর্শক, আজকে দেখছেন এই মুহূর্তে বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে আমরা আলাপ করছিলাম করোনাকালীন শিক্ষা ক্ষতি কিভাবে পুষিয়ে নেওয়া যায়। সঙ্গে থাকুন, ফিরছি এখনই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত RTVর নিয়মিত আয়োজন এই মুহূর্তে বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে। আজ আমরা আলোচনা করছিলাম শিক্ষার ক্ষতি পোষাতে করণীয় নিয়ে। আমি রুবায়েত ফেরদৌস আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির আগে খানিকটা কথা বলেছি, বিরতির পরে ডক্টর কায়কোবাদ আপনি যদি একটু বুলেট আকারে বলেন যে জি জি করণীয় কি, যে পুরো বাংলাদেশে জি জি প্রান্তিক জি পর্যায় থেকে একটা অনলাইন ইন্টারনেটের জি জি। সুবিধা কিভাবে দেওয়া যেতে পারে, একটু বুলেট আকারে, সময় খুব কম। দেখুন, করোনার করোনা যে ক্ষতিটা হয়েছে তার জন্য আমাদের সরকার কিন্তু বিভিন্ন খাতকে প্রণোদনা দিয়েছে, বিভিন্ন খাতকে প্রণোদনা দিয়েছে, কেমন? কিন্তু শিক্ষা খাতে প্রণোদনাটা কিন্তু আমাদের নজরে পড়ছে না, শিক্ষা খাতের প্রণোদনাটা আমাদের নজরে পড়ছে না। কিন্তু শিক্ষা খাতে যথেষ্ট প্রণোদনা দেওয়া উচিত ছিল। রূপালী ব্যাংক শিওর ক্যাশের জি মাধ্যমে উপবৃত্তির টাকা মায়ের অ্যাকাউন্টে যায়, নিশ্চয়ই সেখানে মোবাইল নাম্বারও আছে। আমাদের ছেলেমেয়েরা যাতে করে অনলাইন শিক্ষাদান কর্মসূচিতে আসতে পারে, তার জন্য কিন্তু ওই অ্যাকাউন্টে আমাদের সরকার কিছু একটা পয়সা দিতে পারতো, কিংবা একটা পার্টিকুলার প্রোগ্রাম যাতে অংশগ্রহণ করতে পারে ওই ফোনগুলো থেকে তার একটা ব্যবস্থা জি করা সম্ভব হতো, কেমন? জি আর এই না, কিন্তু এই করোনাকালীন দাবি কি সময় আপনারা যেটা কেউ আমরা অনেক তুলেছিলেন কিছু শিক্ষাবিদ হিসেবে, কিংবা রাশেদা আপা যারা শিক্ষা নিয়ে কাজ করেন, যেমন গার্মেন্টসের মালিকরা কিন্তু দাবি তুলেছে প্রণোদনা দিতে হবে, সবাই তুলেছে, তা আমরা কি এই দাবি তুলেছি কিনা আপা, এটা জানতে ইচ্ছা করছে, নাকি আমাদের মানে ঘাটতি আছে? শুধু শুধু সম্ভবত দাবি তুললেই হয় না, যথেষ্ট শক্তিও থাকতে হয়। মনে হয় যারা শিক্ষা খাতে তাদের শক্তিটা একটু কম। কিন্তু আমরা তো বলি বিভিন্ন যে সময় যে নলেজ ইজ পাওয়ার, তাহলে কি কাজ করছে না নাকি পাওয়ারটা? না না, ওই পাওয়ার এখন আর ওই পাওয়ারটা নাই কাজ আর করছে কি। না। একজন দর্শক বন্ধু যুক্ত হয়েছেন, তার ওই ফোনটি আমরা পাওয়ারটা নিয়ে নাই। আলোচনায় ফিরছি। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম, খুব সুলতান সংক্ষেপে বলেন, বলছি, আমাদের সময় কম। জি স্যার আমার প্রশ্নটা হচ্ছে এসএসসি পরীক্ষার্থী যারা ক্লাস 10 এ উঠবে এবার, হ্যাঁ তাদের ন্যায় ক্লাস 9 এর যে সকল ছাত্ররা আছে তাদেরও যাতে প্রতিদিন ক্লাস হয়, নিয়মিত ক্লাসটা যাতে প্রতিদিন হয়, জি সেজন্য মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমি একজন অভিভাবক হিসেবে আমার আবেদন। আর 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, এখনো অনেক শিক্ষার্থী অনেক স্কুলে বই পায় না ক্লাস 9 এর, যাতে বইগুলা সকল জি শিক্ষার্থীরা পেতে পারে, তার জন্য আবেদন। অনেক ধন্যবাদ আপনাকে। রাশেদা আপা, আপনাকে জিজ্ঞেস করতে অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন যে হচ্ছে হাট বাজার খোলা, শপিং মল খোলা, নির্বাচন হচ্ছে, উপনির্বাচন, পৌর নির্বাচন, তাহলে শুধু শিক্ষা প্রতিষ্ঠানেই 10 মাস বন্ধ রাখা কি যৌক্তিক ছিল কিনা, এর উত্তর আমি কিভাবে দিবেন আপনি প্লিজ? প্রথম হলো যে পরিবেশ পরিস্থিতি বিবেচনায় করতে হয়েছে, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। কারণ আমাদের মনে আছে হয়তো অনেকেরই, যখন শুরুর দিকে বন্ধ হচ্ছিল না, অনেক অভিভাবক সন্তানদের কিন্তু স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছিলেন, একদম শিক্ষার্থীর সংখ্যা কমে এসেছিল, তখন তো বাধ্য হতে হয়েছে। দ্বিতীয় হলো, আমি সব সময় এটা আমার যেটা মনে হয়, আপনার শপিং মল, এই কক্সবাজার সি বিচ, যেটাই বলেন, এবং চিড়িয়াখানা, নির্বাচনে এখানে একদম গাদাগাদি করে সব ক্যাম্পেইন আমরা করছে, মাস্ক যাব নাই। কি যাব না সেখানে, সেটা তো আমাদের নিজস্ব দায় এবং দায়িত্ব। জি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে কোনো দুর্ঘটনা বা অঘটন যদি ঘটে, এটার দায় এবং দায়িত্ব দুটোই সরকারের উপরে বর্তাবে। সেই জন্য সরকার খুব সাবধানী সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু আমরা মনে করি এখন তথ্য উপাত্ত যেভাবে উঠে এসছে বাংলাদেশের, আপনারা হয়তো লক্ষ্য করেছেন,
আমাদের গবেষণায় শিক্ষার্থী, অভিভাবক, এমনকি শিক্ষা প্রশাসনের অধিকাংশই চাচ্ছেন যে ধাপে ধাপে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হোক। এবং সেখানে দ্বিতীয় যে বিষয়টি উঠে এসছে, করোনা সংক্রমণের হার এই মুহূর্তে বাংলাদেশে নিম্নগামী জি, এবং মৃত্যুর হারও নিম্নগামী। এবং ভ্যাকসিনও তাহলে মোটামুটি চলে আসছে আমাদের। জি, ভ্যাকসিনের কথা যদি বাদও দেই, যদি সেটা অনিশ্চিত কে কখন পাবেন, কিন্তু যেটা এসছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে তো তথ্য উপাত্ত আছে কোথায় সংক্রমণের হার কম। তাহলে আমাদের যেটা ধারণা, জি, গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে যেসব জায়গায় শিক্ষার্থীরা গত 10 মানে নানা বঞ্চনার শিকার হয়েছে, যুক্ত হতে পারেনি, কোনো কিছুতে লেখাপড়া করতে পারেনি, আপনি যেটা বললেন শিশু শ্রম, বাল্যবিবাহ, এগুলোর মধ্যে যারা পড়ে গেছে, তারা কিন্তু ওই সমস্ত অঞ্চলেই থাকে। সেসব জায়গায় তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো জি। খুলে দেয়া যেতে পারে। আপা আমরা আরেকটা যদি বলেন, সুপারিশ- আরেকজন জানতে চাইছে, অটো পাস যে আমরা দিয়ে ফেললাম স্বয়ংক্রিয়ভাবে, এইটা কি মূল্যায়ন পদ্ধতি, এটা কতটা বিজ্ঞানসম্মত হচ্ছে, কিংবা অ্যাসাইনমেন্ট ধরে এই মূল্যায়ন পদ্ধতি নিয়ে অনেকে জানতে চাচ্ছে আমাদের ফেসবুকে। জি, ধন্যবাদ। এটা জানতে চাইবেনই, কারণ অভিভাবক এবং শিক্ষার্থীরা তো এটা নিয়ে একটা চিন্তার মধ্যে, ভাবনার মধ্যে অবশ্যই আছেন, এবং তাদের তো আমরা দোষ দিতে পারি না। অবশ্যই আমি হলেও হয়তো তাই করতাম, ভাবতাম যে কেন এই অটো পাস, কেন ইত্যাদি। জি, কিন্তু এই পরিবেশে, এই পরিস্থিতি একটা আপৎকালীন বিবেচনায় আমি কখনোই বলবো না এটা একটা আদর্শ বিকল্প ছিল, কিন্তু বিকল্প কিছু ছিল কিনা, যদি কোনো দুর্ঘটনা ঘটতো ভিড় ভাট্টা করে পরীক্ষা নিয়ে ইত্যাদি, তাহলে কিন্তু ঝামেলা হতো আমাদের। কারণ আমরা দেখেছি উন্নত বিশ্ব স্কুল খুলে দিয়ে আবার বন্ধ করতে বাধ্য হয়েছে। এটা আপনারা দেখেছেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে। মানে একটা অথবা বছর আমাদের জীবন থেকে চলে গেছে, এটা মেনে নিতে হবে সবাইকে আসলে, এছাড়া কোনো উপায় মেনে দেখছি না নিতে আমরা। হবে, তবে হয়তো আমরা হোঁচট হয়তো আমরা তো খেয়েছি। আমি মনে মনে নিতে করি পারছি না, আমরা তো জি, মনে নিতে পারছি না, কিন্তু মেনে নিতে জি, হচ্ছে জি, আমাদের। কিন্তু এটা মোহাম্মদ, দেখেন, জি, হোঁচট খেলেও উঠে দাঁড়াতে হবে, এক্স্যাক্টলি। সামনে যেতে হবে। মোহাম্মদ মনিরুজ্জামান যদি একটু সংক্ষেপে বলেন, এই যে সিএসআর, এই যে অনেক কাজ করবার আছে আপনাদের, বাল্যবিবাহ, তারপরে ঝরে পড়া, যারা চলে গেছে এদের জন্য সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছি, এদেরকে আবার কিভাবে ব্যাক করানো যায়, স্কুলে আবার ফেরত আনা যায় কিভাবে, সেখানে আপনাদের বেসরকারি উদ্যোগ কিছু করতে পারেন কিনা? আপনি সুযোগ দিলে আমি এইখানে 1 মিনিট কথা বলবো। নিশ্চয়ই আপা, নিশ্চয়ই। মনিরুজ্জামান সাহেব বলেন, তারপর আপা একটু বলবে। আমরা ব্যবসার ফাঁকে ফাঁকে কিছু ক্যাম্পেইন চালাই থাকি। তো আহ, গত বছর লাস্ট ইয়ারে আমরা করোনার জন্য তেমন কোনো ক্যাম্পেইন চালাতে জি, পারিনি, কিন্তু এর আগে আমরা যেমন একটা ক্যাম্পেইন চালিয়েছিলাম, ইন্সপায়ারিং লাইফ আমরা নাম দিয়েছিলাম। এটা হলো, আপনারা জানেন যে প্রতিবন্ধী বাচ্চাদের মধ্যে অনেক সুপ্ত প্রতিভা থাকে। নিশ্চয়ই। কেউ ছবি আঁকে ভালো, কেউ হাতের কাজ ভালো করে। গার্জিয়ানরা খুব টেনশনে থাকে যে এই বাচ্চাকে নিয়ে কিভাবে আগাবে। তো আমরা একটা সচেতনতামূলক ক্যাম্পেইন চালিয়েছিলাম যে আহ, প্রত্যেকটা বাচ্চারই স্পেশালিটি আছে, তো তার মধ্যে যে প্রতিভা আছে ওইটা বের করে নিয়ে গার্জিয়ানরা তাকে কিন্তু কাজে লাগাতে পারে। নিশ্চয়ই। তো এটা একটা ছিল। তারপরে আবার ইদানিং আমরা নতুন একটা ক্যাম্পেইন শুরু করেছি, যেটা সফট লঞ্চিং অলরেডি হয়ে গেছে। তো আপনারা দেখবেন, অনলাইনে আসবে, যে অনগ্রসর যে জনগোষ্ঠী আছে তাদের বাচ্চারা লেখাপড়া করতে পারছে না। জি, অনেক সময় আছে যে পিতৃ পরিচয় নাই, অথবা দেখা যাচ্ছে যে অর্থনৈতিক সমস্যা, স্কুলে যেতে পারছে না, বিশেষ করে কিন্তু তাদের আদিবাসী তো আদিবাসী লেখাপড়ার শিশুরা দরকার আছে। যারা খাগড়াছড়ি প্রান্তিক জায়গায় থাকে না, এটা তো জি। করেন ভালো কাজ, তার বাইরে রাশেদা আপারা যারা কাজ করে তারা কিন্তু আর্থিক সংকটে ভুগে, তাদেরকে আপনারা আর্থিকভাবে হেল্প করতে পারেন কিনা, গবেষণা করবার জন্য, তাদের কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য, সেরকম হতে পারে কিনা, প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান আমরা কোঅপারেশন। করতে পারি। আমরা জি, ওইরকম যদি প্রপোজাল পাই, বা যদি জি, মনে করি যে না এটা সমাজের জন্য কাজে লাগবে, আমাদের সিএসআর হিসেবে অবশ্যই আমরা করতে জি, পারি। জি। আপা আপনি একটু যোগ করতে চেয়েছিলেন এই যে ঝরে পড়াদের হ্যাঁ, আমি ফিরিয়ে যেটা আনার যোগ ব্যাপারে। করতে চাই, আপনি যেটা বলছিলেন যে এগুলো রোধ করার জন্য, আমি মনে করি 3টা অংশীজন, 3টা গোষ্ঠী। একটা হচ্ছে সরকার, আরেকটি হচ্ছে এই যে বেসরকারি খাত যারা জি, দেশে শিল্প কারখানা প্রতিষ্ঠা করেছেন অথবা বিত্তবান মানুষ, আরেকটি হচ্ছে আপনি আমি, নাগরিক সমাজ, কায়কোবাদ স্যারের মতো আমরা সবাই। এখন সরকার কিন্তু ওই পরিবেশ পরিস্থিতি করে দিতে হবে অন্যরা কাজ করার জন্য, এটা খুব প্রয়োজন। আরেকটি জায়গায় শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে হলে এই ঘোষণাটাও যাওয়া উচিত যে দুপুরের খাবার, মিড ডে মিল সরবরাহ করা হবে সব শিক্ষা প্রতিষ্ঠানে, সব শিক্ষার্থীর জন্য। এটিও সরকারের এই বাজেটটি, যেটা স্যার বলেছেন জি, প্রণোদনা প্যাকেজ, আমরা কিন্তু বলছি প্রণোদনা প্যাকেজের কথা জি, অনেক দিন ধরে, আমাদের সুপারিশও আছে। 3 নাম্বার আমি বলি নাগরিক সমাজ থেকে, সচেতনতার জায়গা থেকে
আমরা কাজ করতে পারি। উঠান বৈঠক করেও তো মায়েদের সচেতন করা যায়। অসংখ্য ক্ষুদ্র ঋণ সংগঠন আছে, তারা তো করতে পারে। আর নিশ্চয়ই। আমি বলবো বেসরকারি যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো বা বিত্তবান মানুষেরা, প্রত্যেকের তো যার যার গ্রাম আছে, এই গ্রামগুলোতে তারা যদি নিজেরা একটু বেছে নেন যে আমরা একটু সরকারকে এখানে সহায়তা করব মিড ডে মিল দেওয়ার জন্য, জি একটা ট্যাবলেট দিতে পারেন, তারা একটা ট্যাব যেখানে একটু সুযোগ সুবিধা আছে সব শিক্ষার্থীরা। অনেক ধন্যবাদ। একদম শেষ নিজেরাই পর্যায়ে বেছে নিলেন। যে ডক্টর কায়কোবাদ যদি 10 সেকেন্ড একটু বলেন শেষ কথা, আপনি শেষ করবো অনুষ্ঠান। 10 সেকেন্ড ডক্টর কায়কোবাদ। এই করোনার সময়ে আমাদের দেশে ইন্টারনেট প্রযুক্তির ব্যবহার যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, সম্প্রসারিত হয়েছে। খুব ভালো খবর। যারা ইন্টারনেটের ব্যবসা করেন তারা কিন্তু কিছু সুযোগ সুবিধা তৈরি করে দিতে পারেন, কারণ তাদের তো ব্যবসা এখন সম্প্রসারণ। অনেক ভালো প্রস্তাব। এবং যারা টেলিফোন কোম্পানি, টেলকো কোম্পানি, তারাও কিন্তু চাইলে একটু জি আমাদের ছাত্রদের জন্য তাদের ডাটা, ইন্টারনেট, স্মার্টফোন করতে পারে। মোহাম্মদ মনির জামান 10 সেকেন্ড শেষ করব। অবশ্যই করতে পারে। আমি দুঃখিত, মানে সময়টা খুব লম্বা দরকার ছিল কিন্তু আমরা পাচ্ছি না। স্বল্প মূল্যে ডেটা দিল। অনেক ধন্যবাদ ডক্টর কায়কোবাদ। মোহাম্মদ মনির জামান 10 সেকেন্ড আমি একটা এখানে যদি বলবো যে প্রতিশ্রুতি আমাদেরকে দেন, কি করবেন আপনারা? কি সুসংবাদ হচ্ছে যে অলরেডি আমরা যেটা করি, আমরা ধরেন ডেইরি ইন্ডাস্ট্রি, আমরা ফার্মারদের সাথে কাজ করি। আমাদের 12,000 ফার্মার আছে আমাদের সাথে সরাসরি জড়িত। জি তা আমরা ওদের শিক্ষার জন্য আমরা একটা ডেইরি একাডেমি করেছি, যেখানে 1 মাসের ভোকেশনাল একটা ট্রেনিং না, দিচ্ছি। ট্রেনিং দেবে, কিন্তু ওদের শিশুদের শিক্ষার দায়িত্বটা আপনারা নিয়ে নেন না কেন? দারুণ আগে একটা তো ব্যাপার হলো ঘটতে পারে। আমাদের ফার্স্ট প্রায়োরিটি তো হলো আগে ফ্যামিলিটাকে একটু ওয়েল অফ জি। করা, তারপরে হচ্ছে শিশুদের জন্য কিছু করা। কি কিন্তু তো আমরা তো বলি আমরা- শিশুদের জন্য আগে ইয়েস বলুন, শিশুরা হচ্ছে ফার্স্ট, সবসময় তারা হচ্ছে ফার্স্ট। তো আমার মনে হয় এটা আপনি ভাববেন সামনের সময়। অনেক ধন্যবাদ তিনজনকে আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠান দেখবার জন্য। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং আমি যেভাবে মাস্ক ব্যবহার করি সেভাবে মাস্ক ব্যবহার করুন।